নমস্কার বন্ধুরা, আজকে আমি লিখিত শাসনতন্ত্রের গুণ নিয়ে আলোচনা করব। যে কোনো জিনিসের একটা ভালো দিক থাকে, একটা খারাপ দিক থাকে। তো আমাদের যে সংবিধানের গতকালকে যে ভিডিওটা, সেটার মধ্যে তোমরা দেখতে পারবে যে আমি লিখিত সংবিধান আর অলিখিত সংবিধানের যে দুটো ভাগ আমি কিন্তু বলেছিলাম। আর কি আছে, নমনীয় আর অনমনীয় সংবিধান। তো এটা হচ্ছে মেন ভাগ, আর তোমাদের কোর্সের মধ্যে এটাই আছে। তো এখন আমি লিখিত সংবিধানের গুণ নিয়ে আলোচনা করছি। লিখিত শাসনতন্ত্রের গুণ। লিখিত শাসনতন্ত্রের কতগুলি বিশেষ গুণবাচক বৈশিষ্ট্য বর্তমান। এই ধরনের শাসনতন্ত্রে গুণাবলীর মধ্যে নিম্নোক্ত বিষয়গুলি বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রথমত কি, সুস্পষ্ট ও সুনির্দিষ্ট। মানে লিখিত শাসনতন্ত্র সাধারণত সুনির্দিষ্ট, সুস্পষ্ট হয়। বিশেষজ্ঞর দ্বারা বিচার বিবেচনা ও চিন্তাভাবনার পরই এই শাসনতন্ত্র লিখিত আকারে সৃষ্টি হয়। এই শাসনতন্ত্রের বিধানগুলি কি থাকবে? লিখিত থাকবে। আর এইগুলি সুনির্দিষ্ট, সুস্পষ্ট এবং সহজেই বোধগম্য হবে। এই কারণে লিখিত শাসনতন্ত্রের অন্তর্ভুক্ত যে কোনো জনগণের মধ্যে সহজে কোনো বিভ্রান্তি সৃষ্টি হয় না। মানে যেই জিনিসটা তোমার কাছে একটা লিখিত ডকুমেন্ট হিসাবে আছে, সেটা দেখলেই তুমি বুঝতে পারবে যে হ্যাঁ, আমার এই এই নিয়মগুলো পালন করতে হবে। তার জন্য এই সংবিধান হচ্ছে সুনির্দিষ্ট আর সুস্পষ্ট। তারপরটা কি, স্থায়িত্ব। লিখিত সংবিধান আর একটি গুণবাচক বৈশিষ্ট্য হলো স্থায়িত্ব। সরকার এই শাসনতন্ত্রকে সহজে পরিবর্তন করতে কিন্তু পারে না। লিখিত শাসনতন্ত্র সংশোধনের জন্য এক বিশেষ পদ্ধতি অনুসরণ করতে হয়। তাই সরকারের খেয়াল খুশি মতো জনগণের তাৎক্ষণিক উন্মাদনার চাপে কিন্তু শাসনতন্ত্র পরিবর্তিত হয় না। মানে এখানে কিন্তু জনগণ কোনো একটা হঠাৎ করে কোনো বিষয়ের ওপর যদি সরকারের উপর অত্যাধিক চাপ সৃষ্টি করে, তখন যদি লিখিত সংবিধান থাকে তাহলে বিচার বিভাগ কি দেখবে, যে এই যে যুক্তি বা এই যে চাহিদা, সেটা কতটা যুক্তিকর, এবং সরকারও সেটা চিন্তা ভাবনা করে দেখবে এবং মিলিয়ে দেখবে যে সংবিধানে যা নিয়মকানুন লেখা আছে সেটা কি আদৌ সেই সমাজে প্রবর্তন করা সম্ভব, কিংবা সেটা কি কতটা পর্যন্ত সবার জন্য উপকারে আসবে, সেটা কিন্তু ভেবে নিয়ে তারপরে যে কোনো আইন বা যে কোনো সংশোধন করা হয়। নেক্সট কি আছে, মৌলিক অধিকারের রক্ষা কবচ। লিখিত সংবিধান হলো নাগরিকের মৌলিক অধিকার ও স্বাধীনতা সংরক্ষণের একটি উল্লেখযোগ্য উপায়। জনগণের মৌলিক অধিকারসমূহ শাসনতন্ত্রে লিখিতভাবে লিপিবদ্ধ থাকে। তাই কি হয়, মৌলিক অধিকার আমরা জানি আমাদের 6টা মৌলিক অধিকার। এই যে 6টা মৌলিক অধিকার, সেটা কিন্তু কি লিখিত থাকে বলেই কিন্তু জনগণ সুনির্দিষ্টভাবে তাদের নিজেদের অধিকার সম্পর্কে কিন্তু সচেতন থাকে, এবং সরকার তার কর্তব্য জনগণের তাদের অধিকার সম্পর্কে সম্মুখভাবে অবহিত থাকে। তাছাড়া লিখিত শাসনতন্ত্রের নির্দিষ্ট স্থায়ী হয়, তা এই জন্য সরকার কিন্তু স্বৈরাচারী হয়ে জনগণের অধিকারকে হস্তক্ষেপ করতে পারে না। তাহলে বোঝা গেল যে মৌলিক অধিকার, আমাদের যে একদম 6টা মৌলিক অধিকার আছে, সেটার উপরে কিন্তু জনগণ নিজে কিন্তু সেটা ভোগ করতে পারে। সরকার কিন্তু স্বৈরাচারী হওয়ার আগে এই যে লিখিত তোমার মৌলিক অধিকারগুলো রক্ষা কবচ হিসাবে কিন্তু কাজ করে থাকে। যুক্তরাষ্ট্রীয় শাসনতন্ত্র লিখিত হওয়া বাঞ্ছনীয়। যুক্তরাষ্ট্রীয় শাসনতন্ত্রের সাফল্যের জন্য লিখিত সংবিধান কিন্তু অপরিহার্য। শাসনতন্ত্রের কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারগুলির মধ্যে ক্ষমতা লিখিতভাবে বণ্টিত করা দরকার, না হলে উভয় সরকারের মধ্যে সংঘর্ষের আশঙ্কা থাকে। তাছাড়া শাসনতন্ত্র যদি লিখিত ও স্থায়ী না হয়, তাহলে কেন্দ্রীয় সরকার যাবতীয় ক্ষমতা একতরফাভাবে কুক্ষিগত করে ফেলবে। যেমন ধরো, আমাদের ভারতবর্ষকে তুমি যদি চিন্তা করো, তাহলে আমাদের কেন্দ্র সরকার আছে এবং রাজ্য সরকার আছে। দুটো সরকার কি কি কাজ করবে তোমরা পরবর্তীতে হয়তো পড়তে পারবে যে যুগ্ম তালিকা, কেন্দ্র তালিকা, রাজ্য তালিকা, এই তালিকাগুলোর মধ্যে কিন্তু প্রত্যেকের কাজ আলাদা আলাদা করে ভাগ করে দেওয়া আছে।
তো এই কাজগুলো দেখে সচেতন হতে পারে যে রাজ্য কোন কাজটা করবে, কেন্দ্র কি কাজ করবে, তাই তো? এবার কেন্দ্র সরকার যদি চায় যে কোনো রকম কোনো প্রবলেম ফেস করলে, দেশে যদি কোনো অনিশ্চয়তা আসে কিংবা কোনো ইমার্জেন্সি টাইম আসে, তখন কি হয় যে কেন্দ্র সরকার একাই কিন্তু ডিসিশন নেয়। কিন্তু সাধারণ সময়, যেমন তোমরা দেখতে পারো করোনার সময় কেন্দ্র সরকার একা কিন্তু ডিসিশন যা নিয়েছে প্রত্যেকটা রাজ্য সেটা মেনে নিয়েছে, কারণ হচ্ছে সেটা আপাতকালীন সময়। কিন্তু সাধারণ সময় কিন্তু কেন্দ্র তার নিজের কার্য নিজে সম্পাদন করবে, রাজ্য কিন্তু রাজ্যের কার্য নিজে সম্পাদন করবে। রাজ্যের কোনো সমস্যা আসলে পরে রাজ্য সরকার কিন্তু সেটা প্রথমে, এবং যদি সে কন্ট্রোল করতে না পারে তবে গিয়ে সেটা হস্তক্ষেপ করে থাকে কেন্দ্র সরকার। এখান থেকে আমরা দেখতে পাই কিংবা বুঝতে পাই যে লিখিত সংবিধানে কিন্তু কি হতে হবে, যুক্তরাষ্ট্রে কিন্তু লিখিত সংবিধান অবশ্যই হতে হবে। তারপর কি আছে, অনেকের মতে লিখিত সংবিধান হলে আদালতের পক্ষে বিচার কার্য সম্পাদন করতে সুবিধা হয়, কারণ লিখিত সংবিধান সরকারের বিভিন্ন বিভাগের ক্ষমতার এখতিয়ার ও রাষ্ট্রের ব্যক্তিত্ব সম্পর্কে সুনির্দিষ্ট বিধিবদ্ধ ধারণা কিন্তু দিতে পারে। তাহলে আমরা কি বলতে পারি যে বিচার কার্যের সুবিধার জন্য কিন্তু অবশ্যই লিখিত দরকার, তাই না? তো বিচার বিভাগ তখনই সক্রিয় হতে পারে কিংবা তখনই তার ডিসিশন কিন্তু পারফেক্ট হয় যে যখন সে জানে যে কোন কাজটা করলে পরে কার অনুযায়ী কিভাবে আমরা সেই কাজের হস্তক্ষেপ কিংবা কাজটাকে পরিপূর্ণ করতে সম্ভব। এখন কোনো একটা রাজ্য কোনো একটা সমস্যার মধ্যে পড়ে হঠাৎ করে কোনো একটা সংবিধান বহির্ভূত কোনো কাজ যদি কোনো সরকারের দ্বারা হয়ে যায়, তখন বিচার বিভাগ তখন কিন্তু সেটা চিন্তা ভাবনা করবে যে লিখিত সংবিধানকে দেখে যে না এইটা কি দোষের ভাগে হয় নাকি হয় না, কিংবা এই পর্যায়টা কি কতটা পরিমাণ কর্মটা কতটা ঠিক কতটা ভুল, সেটা কিন্তু লিখিত হলে পরে সেটা তুলনা করে আর বিচার বিবেচনা করে কিন্তু সেটা সুন্দরভাবে উপস্থাপন করা যায়। এটা শুধু কেন্দ্র রাষ্ট্র নয়, এটা কিন্তু সাধারণ ব্যক্তির উপরেও ডিপেন্ড করে। ব্যক্তিও যে কর্মকাণ্ড করবে তার যদি কোনো ভুল ত্রুটি হয় বা অনিচ্ছাকৃত যদি কোনো ভুল হয়ে যায়, সেটাও কিন্তু বিচার বিভাগ মিলিয়ে বিবেচনা করার সুবিধাটা পেয়ে থাকে। নেক্সট কি আছে, জনমতের প্রতিফলন। লিখিত সংবিধানে জনমতের প্রতিফলন ঘটে, কারণ এই সংবিধান সাধারণত কোনো গণপরিষদ সম্মেলন বা কমিশন কর্তৃক রচিত হয়। এই কারণে গণপরিষদ সম্মেলন এই গঠিত হয় জনগণের প্রতিনিধিদের নিয়ে। এইভাবে জনপ্রতিনিধিদের আলাপ আলোচনার মাধ্যমে যে শাসনতন্ত্র পরিণত হয় তা জনমতের প্রতিফলন ঘটায়। মানে যখন একটা নিয়ম বা যখন একটা আইন কানুন প্রণয়ন করা হয় তখন কারা করে, সেটা হচ্ছে যারা জনপ্রতিনিধি কিংবা কি বলে সুনির্দিষ্ট যারা নির্বাচন কার্যে থাকে কিংবা যারা কমিশনে থাকে, যে গণপরিষদের সম্মেলনে যারা সদস্য হিসাবে থাকে তারাই কিন্তু করে। আর এই যে সদস্যরা, এই যে কমিশনার, এই যে যারা এরা কাদের দ্বারা নির্বাচিত হয়, এরা কিন্তু জনগণের সর্বসম্মত ভোট নিয়ে বা সর্বসম্মত অধিকার নিয়েই কিন্তু তারা ওখানে গিয়ে এগুলো ডিসিশন নিতে পারে। হ্যাঁ, এটা ঠিক যে স্বাধীনতা পাওয়ার পরপরই কিন্তু সেটা সম্ভব হয়ে ওঠেনি, কিন্তু ধীরে ধীরে যতই এখন দিন এগোচ্ছে সব কিন্তু জনমতের প্রতিফলন কিন্তু ঘটে। তার জন্য লিখিত সংবিধান কিন্তু অবশ্যই জনমতের প্রতিফলন ঘটায়। লাস্টলি আছে কি, লিখিত শাসনতন্ত্রের সাংবিধানিক আইনকে অধিক মর্যাদা দেওয়া হয়। সাধারণ আইনের তুলনায় লোকে এই আইনকে সম্ভ্রমের দৃষ্টিতে থাকে। মানে কি, তোমার কাছে মুখে বলা একটা কথা আর লিখিত দলিল, দেখবে অনেকে কাজ করতে গেলে একটা আগে মুখে বলে অনেক কাজ হতো। কেউ যদি কাউকে ভাড়া দেয়, দেখবে ভাড়াটিয়াদের কিন্তু এখন কি করে যে দলিলে কিন্তু লেখা থাকে যে আপনি 11 মাস থাকবেন, 11 মাসেরই দলিল সবচেয়ে বেশি হয়।
কিন্তু অনেকে 3 বছরের করে, 5 বছরের করে, কেউ যদি দোকান লিজ নেয় ব্যবসার জন্য কিংবা কেউ থাকার জন্য, এটা কি হয় তখন সেটা কিন্তু এই দলিলে কিন্তু লিখিত আকারে নেওয়া হয়। তো লিখিত আকারে মানে এটা কি, যে তুমি যতদিন লেখা আছে ততদিন তুমি এই কাজটা, এই অধিকার ভোগ করবে কিংবা ব্যবসা বাণিজ্য করবে কিংবা এখানে থাকতে পারবে। যখন তোমার সময় শেষ হবে তুমি আবার হয় সেই দলিল আকারে আবার তুমি অন্তর্ভুক্ত করতে পারো, অথবা তুমি সেটা মালিকের প্রয়োজনার্থে সেটাকে তুমি ছেড়ে দিতে বাধ্য। তাহলে কি হয়, যখন মানুষ এই দলিল আকারে কাজটা করে তখন কি হয়, কাজটার সম্পূর্ণতা এবং তার পরিপূর্ণতা বেশি থাকে এবং তার ভ্যালিডিটিটা ভালো হয়, তাই না? আর যখন তুমি মৌখিক কিছু বলবে, কেউ যদি অনেক সাধারণ, যদি আমি চিন্তা ভাবনা করে দেখি যে কারো কাছে ধরো প্রচুর পয়সার প্রয়োজন হঠাৎ করে, তো এখন মৌখিক তোমার থেকে নিয়ে গেল যে হ্যাঁ তুমি আমাকে দাও, কিন্তু পরবর্তীতে সেটা সে দিতে বাধ্য নয়, কারণ তার তো তোমার কাছে কোনো প্রমাণ নেই, তাই না? তো হ্যাঁ, আজকাল মানবিকতা এই লিখিত লেখার উপরেই সব ডিপেন্ড হয়ে গেছে। আজকাল তো বিয়ে করলেও রেজিস্ট্রেশন ছাড়া কোনো উপায় নেই, কিন্তু যখন মা বাবারা বিয়ে করছেন তাদের কি রেজিস্ট্রেশন ছিল? না, ছিল না। তাহলে মৌখিক কথা এখন কিন্তু বেশি গুরুত্ব পায় না। মানুষের সমাজের প্রয়োজনার্থে, মানুষের সমাজের বর্ধিত জনগণের চাহিদার্থে কিন্তু এই লিখিত ব্যাপারটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, তাই না? এখন আমাদের কাছে মৌখিক যতটা না কর্মকাণ্ড হয়, লিখিত কাণ্ড বা সেটার প্রমাণপত্র হিসাবে যা দলিল দস্তাবেজ থাকে সেগুলোর উপরে বেশি। তাই আমরা বলতে পারি এই সাধারণ জীবনের পরিপ্রেক্ষিতে যে সংবিধানের উপরও, যেটা লিখিত সংবিধান, সেটাকে কিন্তু আমরা বেশি গুরুত্ব দেই এবং জনগণ অবহিত থাকে যে না, আমার এটাই অধিকার, আমার এটাই কর্তব্য, কিংবা এটাই করা উচিত, কিংবা দেশের জনগণ যেমন সচেতন থাকে, দেশের সরকারও তেমন সচেতন থাকে, বিচার বিভাগ, আইন বিভাগ, শাসন বিভাগ, প্রত্যেকে কিন্তু সমস্ত রকম সুবিধা বা সচেতনতা সেটা কিন্তু লিখিত সংবিধানের উপরেই কিন্তু নির্ভর করে থাকে। আজকের মতন এতটুকুনি থাকলো। নেক্সট দিন আমি এই যে লিখিত সংবিধানের যে দোষ, সেটাও কিন্তু ত্রুটি, সব কিছুরই তো ভালো মন্দ নিয়ে গঠিত, সেটাও কিন্তু থাকবে। আমি পরদিন সেটা নিয়ে আলোচনা করব। আজকের মতন এতটুকুনি থাক। ধন্যবাদ।